জানিস, আমার না খুব ইচ্ছা একদিন মুকেশ আম্বানির মতো বিশাল বড়লোক হব। কিন্তু ছোটখাটো চাকরি বাকরি করে এত বড়লোক কিভাবে হওয়া সম্ভব বলতো? আমি তো কল সেন্টারে কাজ করে মাত্র 10,000 টাকা মাহিনা পাই। আর এসব চাকরি বাকরি করে কিছু হবে না রে। আমার কথা শোন, আমরা 3 জন মিলে একটা বিজনেস খুলি চল। বিজনেস খুলে 1 মাসের মধ্যেই আমরা বড়লোক হয়ে যাব। দেখিসনি আজকাল ওই MBA চাওয়ালা বিটেক মোমোওয়ালা কি সব বেরোচ্ছে। হ্যাঁ, আর ওই সামান্য ব্যবসা করেই ওরা কত টাকা ইনকাম করে ফেলছে বলতো। আমরা 3 জন যদি এরকম ব্যবসা করি তাহলে আমরাও ইনকাম করতে পারবো। খুব ভাইরাল হয়ে যাব বুঝলি। আমাদের রেস্টুরেন্টে সবাই আসবে আর আমরা এত বড়লোক হব যে প্রত্যেকদিন একটা করে ল্যাম্বরগিনি জি ওয়াগন কিনতে পারবো। এই মনে করে পারমিতা, রূপা এবং তানিশা নিজেদের পুঁজি খরচা করে একটা রেস্টুরেন্ট খোলে আর সেখানে টুকটাক ফাস্টফুড বিক্রি করতে শুরু করে। রুমালি রুটি, চিকেন কষা, মাটন কষা, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান মোটামুটি সবকিছুই তাদের রেস্টুরেন্টে পাওয়া যায়। হঠাৎ করে 3টে মেয়ে রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট খুলেছে দেখে সেখানে বেশ কিছু কাস্টমার ভিড় করে। ওই দেখ, আমরা দোকান খুলতে না খুলতেই কাস্টমার এসে হাজির হয়েছে। কিন্তু আমাদের তো কোনো মেনু কার্ড নেই। কাস্টমারকে এখন কি মেনু কার্ড দেব? আমি তো তাড়াহুড়ো করে মেনু কার্ডটা বানাতেই ভুলে গেছি। আরে তুই চাপ নিচ্ছিস কেন? আমি আছি তো। মেনু কার্ডের আবার কি দরকার? আমি এমন এমন ভালো ভালো ইউনিক আইটেমের নাম বলবো যা কাস্টমার আগে কখনো খায়নি। ওই আইটেমগুলোর নাম শুনলেই মানুষ অর্ডার করতে চাইবে আর আমাদের রেস্টুরেন্টটা ভাইরাল হয়ে যাবে। এই মনে করে পারমিতা কোনো রকম মেনু কার্ড কিংবা রান্নাবান্নার জন্য আইটেম সিলেক্ট না করেই নতুন কাস্টমারের কাছে অর্ডার নিতে চলে যায়। একটু তাড়াতাড়ি রুটি আর চিকেন কষাটা দেবেন, আমাকে অফিসের জন্য বেরোতে হবে। সঙ্গে আপনাদের মেনু কার্ডটাও দেবেন, যদি আরো কিছু আইটেম ভালো লাগে তাহলে অর্ডার করব। স্যার, আমাদের এখানে মেনু কার্ড হয় না। আমি আপনাকে মুখে বলছি, আপনার যেটা ভালো লাগবে আপনি সেই খাবারটাই অর্ডার করবেন। এখানে জ্বলন্ত মোগলাই, চিকেন ফুড পকোড়া, চিকেন উইথ ছোট ছোট করে কাটা আলুর তরকা, ডাল, মাটনের জিপ ফ্রাই, ফ্রাইড রাইস, পেঁয়াজের রুটি, পটল পাস্তা, থামস আপের শরবত, এগুলো। হ্যাঁ, এটা আবার কি ধরনের মেনু? আমি তো এরকম মেনু বাবার জন্মে শুনিনি। পেঁয়াজের রুটি, পটল পাস্তা, থামস আপের শরবত। আপনাদের কি মাথাটাতে খারাপ হয়ে গেছে নাকি? দোকান খুলে সব বাজে বাজে জিনিসপত্র বিক্রি করছেন। কি কুক্ষণে যে আমি এখানে খেতে এলাম, আমার তো মনে হয় আপনাদের মাথার সমস্যা আছে। আপনাদের খেতে ভালো না লাগলেই চলে যান, কিন্তু একদম আমাদের আন্ডার এস্টিমেট করবেন না। আমরা এই প্রথম দোকান খুলেছি, আমরা যথেষ্ট শিক্ষিত এবং গ্র্যাজুয়েটেড। আপনি কি বলতে চাইছেন আমাদের কোনো বুদ্ধিশুদ্ধি নেই? আমরা ইউনিক আইটেম রেখেছি। আপনি তো অশিক্ষিত, এসব ইউনিক আইটেমের নাম জীবনে শোনেননি। দীনেশবাবু এবার খুব ভালো মতোই বুঝতে পারে সে নিশ্চয়ই 3 পাগলের পাল্লায় পড়েছে, তাই সে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে কেটে পড়ে। এদিকে একটা একটা করে কাস্টমার যেন আসতেই থাকে, কিন্তু রূপা, পারমিতা কিংবা তানিশা কেউই খুব একটা ভালো মতো ইউনিক আইটেম রান্নাবান্না করতে পারতো না। ইউনিক আইটেমের নামে তারা ভুলভাল রান্নাবান্না করত। থামস আপের মধ্যে লেবু মিশিয়ে কাস্টমারদের পরিবেশন করা পটলের পাস্তা ইত্যাদি ভুলভাল খাবার দেখে কাস্টমাররা বেশ অবাক হয়। কিছু কিছু কাস্টমার খাবার মুখে দিয়ে থুতু করে ফেলেও দেয়। ম্যাডাম, আমি আপনাদের একটা কথা বলছি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে আপনাদের দেখতে খুব সুন্দর আর আপনাদের হাতে রান্নাও খুব ভালো, কিন্তু আপনারা এরকম অদ্ভুত রান্না বান্না করছেন, তার কারণটা কি জানতে পারি? আরে আপনি দেখছেন না, সবাই আজকাল ইউনিক ইউনিক রান্না বান্না করে খুব ভাইরাল হচ্ছে। আমরাও ওরকম ভাবে ভাইরাল হব ভেবেছিলাম, তাই তো এই নতুন রেস্টুরেন্টটা খোলা। আপনি কিন্তু আমাদের রেস্টুরেন্টে একদম ভালো মতো রিভিউ দেবেন। আচ্ছা, আপনারা কি কখনো নিজেদের রান্না খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আগে একবার নিজেদের রান্নাটা একটু খেয়ে দেখুন কেমন হয়েছে, তারপর না হয় কাস্টমারদের সার্ভ করবেন। আমি প্রথমে তো ভেবেছিলাম আপনারা হয়তো রান্না বান্নার জন্য কোনো শেফ রেখে দিয়েছেন, সেই হয়তো আজেবাজে খাবার রান্না করছে। এখন তো দেখছি আপনি নিজেই নিজের ইচ্ছাতেই সমস্ত খাবার পরিবেশন করছেন। তুই তো অনেক ভালোভাবে কথা বলছিস। এই খাবারগুলো তো কুকুরেও চাটবে না। এই খাবারগুলো চোখের সামনে থেকে নিয়ে যান। এই খাবারগুলো মুখে দেওয়ার পরই আমার ভীষণ বমি বমি পাচ্ছে। আজ আমি এখানকার লোকের সঙ্গে কথা বলবো। এরকম বাজে রেস্টুরেন্টের খাবার খেলে মানুষ তো অসুস্থ হয়ে পড়বে। আসলে বিজয়া দেবী নামক সেই গ্রাহক ওই এলাকার প্রমোটারদের মধ্যে একজন ছিল, তাই সে কয়েক ঘন্টার মধ্যেই গাড়ি নিয়ে এসে রূপা, পারমিতা এবং তানিশার রেস্টুরেন্ট ভেঙে ফেলার চেষ্টা করে। আমাদের রেস্টুরেন্টে হাত দিতে আসলে না হাত কেটে রেখে দেবো, বুঝতে পেরেছিস? এই রূপা, পারমিতা, যা তো আমাদের ঝাঁটাটা নিয়ে আয়। আর বেশ কিছু পুরানো জুতা, ভাঙা বাসনপত্র আছে না, সব একসঙ্গে নিয়ে আয়। তানিশার কথা শুনে রূপা এবং পারমিতা ভাঙা বাসনপত্র, জুতো, ঝাঁটা, আবর্জনা
ইত্যাদি বিজয়া দেবী এবং তার লোকেদের উপর ছুরি মারতে শুরু করে, যাতে কেউ সেই রেস্টুরেন্টটা ভাঙতে না পারে। আসলে পারমিতা, রূপা এবং তানিশা কম টাকায় অনেক বড় জমি ভাড়া নিয়েছিল, আর যা দেখে বিজয়া দেবীর ভীষণই হিংসা হয়। সেই জায়গা দেখে বিজয়া দেবীর খুবই লোভ হয়, তাই সে ঠিক করে কোনোভাবে পারমিতা, রূপা এবং তানিশাকে সেখান থেকে উৎখাত করবে। না, মেয়েগুলো তো বড় ঝামেলায় ফেলেছে দেখছি। এখন এখান থেকে পালিয়ে যায়, এছাড়া কোনো উপায় নেই। রাস্তাঘাটে লোক জড়ো হয়ে গেলে ভীষণই বিপদে পড়ব। এই মনে করে বিজয়া দেবী তখনকার মতো সেখান থেকে কেটে পড়ে। কিন্তু পারমিতা, তানিশা এবং রূপার রেস্টুরেন্টের খাবার দাবার মোটেই ভালো ছিল না। ইউনিকের নাম করে তারা শুধু লোকজনকে আজে বাজে খাবার পরিবেশন করত, তাই তাদের রেস্টুরেন্টের নামে একটা বদনাম ছড়িয়ে যায়। কোনো কাস্টমারই আর তাদের রেস্টুরেন্টে খেতে আসতে চায় না। না না, এভাবে কি করে আমাদের রেস্টুরেন্ট চলবে? আমরা তো এই জায়গাটার ভাড়াও চোকাতে পারছি না। ভাইরাল তো দূরে থাক, এখন আমাদের সামান্য খরচাটুকু চালানোর মতো কাস্টমারও হচ্ছে না। কয়েকদিন বাদে এই জায়গাটার ভাড়া দিতে হবে। এখন আমরা কি করি বলতো? আরে প্রথম প্রথম ব্যবসায় একটু লস হয়, তুই শুনিসনি? একটু লস হলে পরে নাকি অনেক বেশি লাভ করা যায়। আমি তো এটাই শুনেছি। তাই এই লস হওয়াটা খুব ভালো লক্ষণ। আমরা এই লসের পরে একদম বড়লোক হয়ে যাব, দেখিস। দেখতে দেখতে আরো কিছুদিন যায়। পারমিতা, রূপা এবং তানিশা অধীর আগ্রহী রান্নাবান্না করে, কিন্তু কোনো কাস্টমারই তাদের রেস্টুরেন্টে আসে না। ধীরে ধীরে তারা বুঝতে পারে যে তাদের সেই রেস্টুরেন্ট আর চলবে না। তাই সেদিনের মতো মন খারাপ করে তারা যখন রেস্টুরেন্ট বন্ধ করতে যাবে, ঠিক এমন সময় সেখানে 3টি ছেলে আসে। আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টে কি কি পাওয়া যাবে? আমি জানি এখন অনেক বেলা হয়ে গেছে, বেশিরভাগ রেস্টুরেন্টই বন্ধ, আর যে সমস্ত রেস্টুরেন্টগুলো এখন খোলা আছে সেখানের বেশিরভাগ জায়গাতেই খাবার শেষ হয়ে গেছে। তাই আপনাদের কাছে কি কোনো খাবার হবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে নর্মাল ভাত, সবজি, ডাল এসব হবে। আপনারা একটু বসুন, আমি এখনই আমার বান্ধবীদের বলে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এই বলে পারমিতা, তানিশা এবং রূপা 3জনে মিলে সবজি, ডাল, ভাত, চিপস ইত্যাদি পরিবেশন করে। কারণ রেস্টুরেন্টের ওরকম খারাপ অবস্থা চলাকালীন তাদের আর ওরকম উল্টোপাল্টা ইউনিক খাবার দাবার পরিবেশন করার মতো মন মানসিকতা থাকে না। বাহ, আপনারা তো দারুণ দারুণ খাবার রান্না করেন। এরকম সাধারণ ডাল ভাত চিপস খেয়েও আমার ভীষণই ভালো লাগছে। কিন্তু আপনাদের রেস্টুরেন্টটা তো আগে কখনো চোখে পড়েনি। আপনারা কবে এই রেস্টুরেন্ট ওপেন করেছেন? আমার তো আপনাদের হাতে রান্না বান্না খেয়ে খুব ভালো লেগেছে। আমরা প্রায় 1-1.5 মাস হলো এই রেস্টুরেন্টটা ওপেন করেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা ঠিক করেছি আমরা রেস্টুরেন্টটা বন্ধ করে দেব। কারণ আমাদের রেস্টুরেন্টে বেশি কাস্টমার হচ্ছে না। আমরা কত সাফার করব বলুন তো? প্রথমে ভেবেছিলাম প্রচুর খাবার দাবার বিক্রি করে বড়লোক হয়ে যাব, কিন্তু সে কি আর কপালে আছে? এমন সময় সেখানে সেই জমির মালিক ভাড়া চাইতে আসে। কি ব্যাপার, অনেকদিন তো হলো, এবার জমির ভাড়াটা মিটিয়ে দিন, আর না হলে এখান থেকে উঠে যান। আপনাদের শুধু শুধু কন্ট্রাক্টটা দিয়ে দেখছি আমার খুব বড় ভুল হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম শিক্ষিত মেয়ে হয়তো কিছু একটা করে রেস্টুরেন্ট দাঁড় করাতে পারবে, কিন্তু আপনারা তো দেখছি শুধু অশিক্ষিত নয়, বরং মূর্খও বটে। আপনি আমাদের এভাবে অপমান করতে পারেন না। আমরা আপনার টাকা মিটিয়ে দেব। হ্যাঁ, মানছি আমাদের রেস্টুরেন্টের আইডিয়াটা কাজ করেনি, কিন্তু তার মানে এই নয় যে আমরা হাল ছেড়ে দেব। বাহ, খুবই ভালো কথা। তো সেই হালটা অন্য কোনো জমিতে গিয়ে ধরো, এই জমিতে নয়। আমার এইবারকার ভাড়াটা মিটে গেলে আমি এই জমিটা অন্য কাউকে লিজ দিয়ে দেবো। তোমাদের এখানে পড়ে থেকে থেকে শুধু শুধু আমার মান সম্মানটাও নষ্ট হয়ে যাচ্ছে, আর টাকাটাও আমি কম পাচ্ছি। কিন্তু আমাদের সঙ্গে আপনার তো 6 মাসের কন্ট্রাক্ট হয়েছে। আপনি এভাবে আমাদেরকে তাড়িয়ে দিতে পারেন না। সব পারি, যেই পার্টি আমাকে টাকা বেশি দেবে সেই পার্টিকেই আমার জমিতে রাখবো। তোমাদের টাকা নেই, কিন্তু বড় বড় কথা আছে। তোমাদের কথা শুনে আমার কি হবে? অজয়বাবুর কথা শুনে 3 বন্ধুর মন খারাপ হয়ে যায়। তাদের আর কিছু করার থাকে না। সেই মুহূর্তে তাদের কাছে জমির ভাড়া দেওয়ার মতো টাকাও থাকে না। যা দেখে রাহুল বলে, আপনার কত টাকা হয়েছে বলুন, আমি মিটিয়ে দিচ্ছি। তাছাড়া আমি নিজে একজন লয়ার। আপনি যখন 6 মাসের কন্ট্রাক্ট দিয়েছেন তখন আপনি এত তাড়াতাড়ি কন্ট্রাক্টটা শেষ করতে পারেন না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি যদি জোর জবরদস্তি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি আপনার নামে কেস ফাইল করতে বাধ্য হব। রাহুলের কথা শুনে অজয়বাবু ভয় পেয়ে যায়। তাই অজয়বাবু আর কথা বাড়ায় না। রাহুল টাকা মিটিয়ে দিলে অজয়বাবু সেই টাকা নিয়ে চলে যায়। আমার কাছে তো এখন কোনো টাকা নেই, তবে আপনি প্লিজ কালকে আরেকবার আসুন, আমি আপনাকে টাকা মিটিয়ে দেব। আপনি আমাদের এত বড় উপকার করলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরের দিন রেস্টুরেন্টে এসে রাহুল এবং তার 2 বন্ধু সায়ন ও প্রীতম সেফের মতো অ্যাপ্রন পরে নেয়, যা দেখে পারমিতা, তানিশা এবং রূপা 3জনেই ভীষণ অবাক হয়। কি ব্যাপার, আপনারা 3জনে রান্না বান্নার কাজ করছেন বলে মনে হচ্ছে। আপনারা এসব কেন করতে যাচ্ছেন? এমনিতেও আপনারা আমাদের কাস্টমার, আমাদের অনেক সাহায্য করেছেন, তাই আপনাদের এসব কাজে মানায় না। এই নিন আপনাদের টাকা।
আপনারা 3টে মেয়ে এত কষ্ট করে রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট চালাচ্ছেন, আর তার উপর আপনাদের রেস্টুরেন্টের অবস্থাও খারাপ, আর একটু হলেই তো আপনাদের রেস্টুরেন্ট উঠে যাবে। আর এটা ভেবে আমাদের খারাপ লাগলো, তাই ভাবলাম আপনাদের যদি একটু সাহায্য করা যায়। আসলে আমরা রেস্টুরেন্টটা সত্যি সত্যিই তুলে দিচ্ছি। এই রেস্টুরেন্টে কোনো লাভ নেই। আমাদের অন্য মানুষদের দেখে দেখে ব্যবসা করতে যাওয়াটাই ভুল ছিল, তাই আপনারা এখন আসতে পারেন। যদি কিছু না মনে করেন আমরা একটা প্রস্তাব দিতে পারি। আসলে আমি আর প্রীতম আমরা দুজনে শহরে বড় রেস্টুরেন্ট চালাই। আপনাদের 3জনের এত বড় মন মানসিকতা এবং সাহসিকতা দেখে আমাদের খুব ভালো লেগেছে, তাই আমরা ঠিক করেছি যে এই রেস্টুরেন্টটা আমরা কিনবো। আসলে আমরা 3জন ভেবেছিলাম এত সুন্দর জায়গায় আপনারা যে রেস্টুরেন্ট করে আছেন, আমরা যদি এই জায়গাটার অধিকার করতে পারি তাহলে খুব ভালো হবে। এই আশাতেই আমরা আপনার রেস্টুরেন্টে খেতে আসি, কিন্তু এখানে খেতে এসে আমাদের চিন্তাধারা একদমই বদলে গেল। তবে আপনারা এখন আর চিন্তা করবেন না, আমরা আপনাদের জায়গায় দখল করতে আসিনি, বরং আপনাদের সাহায্য করতে এসেছি। প্রীতম, রাহুল এবং সায়নীর কথা শুনি পারমিতা, রূপা এবং তানিশা 3 বন্ধু খুবই ইমপ্রেস হয়, কারণ তারা নিজেরাও বুঝতে পারে যে তাদের পক্ষে সেই রেস্টুরেন্ট চালানো মোটেই সম্ভব নয়। আর যেহেতু রাহুল, প্রীতম এবং সায়ন দক্ষ ব্যবসায়ী ছিল, তাই তারা কয়েকদিনের মধ্যেই রেস্টুরেন্টের খাবার দাবার থেকে শুরু করে পুরো রেস্টুরেন্টের আদলই বদলে ফেলে। আপনাদের কষ্ট করে তৈরি করা রেস্টুরেন্টে এখন প্রত্যেকদিন অন্তত 200টা করে কাস্টমার আসবে। আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। তবে যদি কোনো সাহায্য দরকার পড়ে আমাদের অবশ্যই ডাকবেন। মানে আরো একটা কথা ছিল, যদি আপনারা কেউ আমাদের সঙ্গে ডেটে যেতে চান তাহলে যেতে পারেন। আপনাদের দেখতে শুনতে তো ভীষণই সুন্দর, তাই আর কি। না, আমরা তো ভেবেই রেখেছি আপনারাও 3জন বন্ধু, আমরাও 3জন বান্ধবী, তার উপর আপনারা আমাদের হেল্প করতে এলেন, তাই আমরা আপনাদের প্রস্তাবে রাজি। এই শুনে প্রীতম, রাহুল এবং সায়ন ভীষণই খুশি হয়। ধীরে ধীরে তাদের রেস্টুরেন্টও একটা বিশাল বড় রেস্টুরেন্টে পরিণত হয়। এভাবে সফলতা অর্জন করার পর পারমিতা, তানিশা এবং রূপা 3 বান্ধবী প্রীতম, সায়ন ও রাহুলের সঙ্গে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। পূর্ণিমা তার বর সৌরভ এবং বৃদ্ধ শাশুড়ি মা মৃণালী দেবীর সঙ্গে বাস করত। 3 জনের খুবই হাসি খুশি পরিবার ছিল তাদের। মৃণালী দেবী পূর্ণিমাকে বৌমা হিসাবে পেয়ে বেজায় খুশি ছিল, কারণ পূর্ণিমা ছিল রূপে গুণে একেবারে লক্ষ্মী। অপরদিকে সৌরভও তাকে নিজের চেয়ে বেশি ভালোবাসত। কি গো, শুনছো? হোলি তো চলেই এলো। আমি ভাবছিলাম কি। হ্যাঁ বলো না, বিয়ের পর এটাই তো আমাদের প্রথম হোলি। কিছু লাগবে নাকি তোমার? না না, আমার কিছু লাগবে না গো। বলছিলাম যে হোলির দিন আমার ছোট বোন মধুরিমাকে আমাদের বাড়িতে ডাকবো। আসলে ও আমাকে খুব মিস করছে। আরে এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? ডাকো ডাকো, আমার শালিকে ডেকে নাও। আমার তো খুবই ভালো হবে, বউকে বাদ দিয়ে শালির সঙ্গেই রং খেলবো। আচ্ছা তাই নাকি? আমি এমনিও রং খেলবো না। এই যা, রাগ হয়ে গেল বুঝি। এই কি গো, চলে যাচ্ছ যে? আরে শোনো না। আচ্ছা বাবা, তোমার সঙ্গেই রং খেলবো। যা, চলে গেল। পূর্ণিমা তার বোন মধুরিমাকে ফোন করে হোলির দিন আসতে বলে দেয়। হোলির দিন পাড়ার সকলে মিলে শান্তিনিকেতনের মাঠে হোলি খেলছিল। সকলে আনন্দ হইহুল্লোড়ে একেবারে মত্ত হয়ে উঠেছিল। কারোর মুখ দেখে তো বোঝাই যাচ্ছিল না যে কে কোনটা। কি গো, কি ব্যাপার বলো তো? মধুরিমা বলল ট্রেনে আছে, অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো আসছে না কেন? কোনো বিপদে পড়লো নাকি? আরে চলে আসবে, এখন হোলির দিনে রাস্তাঘাট জাম তো। এসো আমরা হোলি খেলা শুরু করে দিই। এসো এসো। না না, আমার গায়ে রং দেবে না সৌরভ, আমার রঙে অ্যালার্জি আছে। আগেই তো বলেছি তোমাকে যে আমি রং খেলবো না। ও বাবা, এখন উড়ে গেছো নাকি তুমি? নাকি মিথ্যা কথা বলছো? একদম ঠিক ধরেছো জামাই বাবু, দিদি মিথ্যা কথা বলছে। প্রত্যেক বছর দিদি এরকমই অ্যালার্জি আছে বলে রং মাখে না। কেন জানো? স্কিনের যাতে কোনো ক্ষতি না হয়। দিদির এত ভালো গ্লোয়িং ফর্সা মুখখানা যাতে কালো না হয়ে যায়। হে হে হে। আচ্ছা এই ব্যাপার, তাহলে তো আরো বেশি করে রং মাখতে হবে। পূর্ণিমা কালো হয়ে গেলে আমার ফর্সা শালিকে বিয়ে করে নেব। এ মাছি, তোমাকে কে বিয়ে করবে? তুমি কি বাজে দেখতে? দিদির চয়েস বাজে বলে কি আমারও চয়েস বাজে হবে? মধুরিমা ও সৌরভ দুজনে মজা করে পূর্ণিমাকে রং মাখিয়ে ভূত করে দেয়। এই এই পূর্ণিমা পালাচ্ছে, ধরো ওকে। মধুরিমা রেগে গেছে মনে হয় আবার। চলো চলো, দুজনে মিলে ধরে রং মাখিয়ে দিই। পূর্ণিমাও তাদেরকে ছাড়ে না। এভাবেই সবাই আনন্দে মেতে উঠেছিল। কিন্তু হঠাৎই পূর্ণিমা রং খেলতে খেলতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারা খুব ভয় পেয়ে যায়। সৌরভ সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে দেয়।
এবং পূর্ণিমাকে বাড়িতে নিয়ে চলে আসে। ডাক্তার বাড়িতে এসে পূর্ণিমা চেক আপ করে। ডাক্তারবাবু, কি হয়েছে আমার বউয়ের, প্লিজ বলুন। আমার অনেক টেনশন হচ্ছে। ওকে রং মাখানোর জন্য কোনো প্রবলেম হলো না তো? না না, ভয়ের কোনো কারণ নেই। উনি মা হতে চলেছেন। আর কনগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। এখন এবং আজ থেকেই ওনার ভালো করে খেয়াল রাখা শুরু করে দিন। পূর্ণিমার প্রেগন্যান্সির খবর শুনে সকলে অনেক খুশি হয়। দেখলে তো জামাই বাবু, আমি তোমার বাড়িতে পা রাখতেই তুমি কত বড় সুসংবাদ পেলে। আমি কত লাকি বলো তো। লাকি না ছাই, তুমি লাকি হতে যাবে কেন? লাকি তো আজকের দিনটা। হোলির দিনে পূর্ণিমা এই খবরটা দিয়ে আমার জীবনটা একেবারে রঙিন করে তুলেছে। আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। হোলি খেলতে খেলতে বাবা হয়ে গেলাম। বেবি হলো না এখনো, আর তুমি আগে থেকেই বাবা হয়ে গেলে। দাঁড়াও দাঁড়াও, এখনো অনেক সময় বাকি আছে। এই দিনগুলোতে এখন তোমাকে অনেক কষ্ট করতে হবে। আমার দিদির খেয়াল রাখতে হবে তোমাকে। কেন? আমি একা খেয়াল রাখবো কেন? তুমিও তো মাসি হবে। তুমিও আজ থেকে এখানে থেকে দিদির খেয়াল রাখবে। মায়ের তো শরীর খারাপ, মা বাড়ির কাজ করতেও পারে না। আর আমি তো সারাদিন এমনিই অফিসে বিজি থাকি। না না, আমি এতদিন কিভাবে থাকবো এখানে। থাকো না মা, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে বলছি তুমি থাকো। আমি ভাবিনি কোনোদিন যে বৌমা এত তাড়াতাড়ি আমাকে খুশির খবরটা শোনাবে। যাক, মরার আগে বংশের প্রদীপের মুখটা দেখে যেতে পারবো। সকলের অনুরোধে মধুরিমা তাদের বাড়িতে থেকে তার দিদির দেখাশোনা করতে শুরু করে। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। যত সময় যেতে থাকে ততই যেন পূর্ণিমার শরীর খুব অসুস্থ হয়ে পড়ে। তাই সৌরভ ও মধুরিমা পূর্ণিমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারবাবু অনেকগুলো টেস্ট করার পর বলে, দেখুন মিস্টার সৌরভ, আপনার ওয়াইফের অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনার শরীর বাচ্চা নেওয়ার জন্য একেবারেই উপযুক্ত নয়। ওনার শারীরিক শক্তি ও ক্ষমতা দুটোই অনেক কম। এই বাচ্চাকে জন্ম দিতে গিয়ে উনি জীবন হারাতে পারেন। আমার মনে হয় ওনার অ্যাবর্শন করিয়ে দেওয়াটাই ভালো হবে। আর একটা কথা, উনি কিন্তু নেক্সট টাইম আর কখনোই মা হতে পারবেন না। এটা শুনে সৌরভের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। পূর্ণিমাও এটা জানার পর অনেক কান্নাকাটি করে। পূর্ণিমা, তুমি কেঁদো না। আমাদের বাচ্চা চাই না, আমি তোমাকে চাই। আমরা কালকে গিয়েই তোমার অ্যাবর্শন করিয়ে দেব। না না, কিছুতেই না। আমি এই বাচ্চাটাকে জন্ম দেব, ওকে পৃথিবীতে আনবো, তাতে আমার জীবন চলে যাক। আমি আমাদের বংশের প্রদীপকে এভাবে নিভে যেতে দেব না। আমি কিছুতেই অ্যাবর্শন করাবো না। দিদি, তুই কেন পাগলামি করছিস? একটু বোঝার চেষ্টা কর। তুই বেঁচে না থাকলে বাচ্চাটাকে কে মানুষ করবে বল? ওকে মায়ের ভালোবাসা কে দেবে? সবাই মিলে পূর্ণিমাকে অনেক বোঝাতে থাকে, কিন্তু সে কিছুতেই বাচ্চাটা নষ্ট করতে প্রস্তুত ছিল না। সৌরভ তাকে জোর করে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পূর্ণিমা নিজেকে তার রুমে বন্দি করে নেয়। 2 দিন হয়ে যায়, কিন্তু তখনও সে দরজা খোলে না। দিদি, দরজাটা খোল না দিদি। তোকে এইভাবে কষ্টে আমি আর দেখতে পারছি না রে দিদি। দরজা খোল একবার। এখানে কেউ নেই, কেউ তোকে হসপিটালে নিয়ে যাবে না, আমি বলছি তো। পূর্ণিমা ভয়ে ভয়ে দরজা খোলে। মধুরিমা, আমার বোন, তোর কাছে আমি একটা অনুরোধ করবো রে বোন। তুই আমার কথা রাখবি তো বোন? বল না, আমাকে একটা সাহায্য করতে পারবি? কি দিদি, বল না, তুই কি চাইছিস বল আমাকে। মধুরিমা, আমি এই বাচ্চাটাকে শেষ করতে পারবো না রে বোন। আমি চাই তুই সৌরভকে বিয়ে কর। আমার মারা যাওয়ার পর তুই আমার জায়গা নিয়ে আমার বাচ্চাকে মায়ের ভালোবাসা দিবি, এই পরিবারের সকলের দায়িত্ব নিবি। এসব কি বলছিস দিদি? আমি এসব করতে পারবো না, আমাকে ক্ষমা কর তুই। আমি তো হোলিতে ঘুরতে এসেছিলাম জাস্ট, আর আমি এখানে এসে ফেসেই গেলাম। আমি আজকেই বাড়ি চলে যাব। তোর পাগলামি আমার আর সহ্য হচ্ছে না। তুইও এরকম করবি? একবারও আমার কথাটা বুঝলি না তুই? আমার কথা না শুনলে আমি নিজেকে শেষ করে ফেলবো। তোকে আমার দিব্যি, আমার কথা তোকে রাখতেই হবে। আমার বাচ্চাকে তুই ছাড়া আর অন্য কেউ মায়ের ভালোবাসা দিতে পারবে না। মধুরিমা অবশেষে তার দিদির কথা রাখতে বাধ্য হয়, কিন্তু সৌরভ কিছুতেই মধুরিমাকে বিয়ে করতে চায় না। পূর্ণিমা সৌরভকে রাজি করানোর জন্য ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, তাই তার শরীর আরো খারাপ হতে থাকে। তুমি কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ পূর্ণিমা? আমি তোমাকে এভাবে কষ্টে দেখতে পারছি না। আর তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ এবার ওষুধটা খেয়ে নাও তুমি, প্লিজ।
সৌরভের কথা শুনে পূর্ণিমা অনেক খুশি হয় এবং সে ওষুধ খেয়ে নেয়। দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। পূর্ণিমার ডেলিভারি হওয়ার আগেই সেই সৌরভের সঙ্গে মধুরিমার বিয়ে দিয়ে দেয়। আজ আমি অনেক খুশি। আমার বাচ্চাকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। সৌরভ, আমার আর একটা কথা রাখবে তুমি? আমরা হোলির দিনে খুশির খবরটা পেয়েছিলাম তো, আমার যদি ছেলে হয় তুমি ওর নাম রাখবে নীল। কেন বলো তো? কারণ নীল তোমার পছন্দের কালার। এই দেখো আবার কাঁদে। আজ যদি মেয়ে হয় তাহলে কি নাম দেবে বলো তো? মধুরিমার পছন্দের কালার পিঙ্ক থেকে পিঙ্কি। মনে থাকবে তো? দেখতে দেখতে পূর্ণিমার ডেলিভারির সময় হয়ে আসে। সকলে অনেক দুঃখিত ছিল। পূর্ণিমাকে ওটিতে নিয়ে চলে যায়। সবাই জানতো যে পূর্ণিমাকে বাঁচানো সম্ভব নয়, তবুও সবাই উপরওয়ালার কাছে তার প্রাণ ভিক্ষা চাইছিল। কিছুক্ষণ পর, কনগ্রাচুলেশন, আপনার যমজ ছেলে মেয়ে হয়েছে, কিন্তু সরি, আমরা পূর্ণিমাকে বাঁচাতে পারিনি। সৌরভ বাচ্চাদের মুখ দেখার আগে পূর্ণিমার মৃতদেহর কাছে গিয়ে অনেক কাঁদতে থাকে। সবাই খুব কেঁদেছিল সেদিন। মধুরিমা দুটো বাচ্চাকেই নিজে ছেলে মেয়ের মতো বুকে টেনে নেয়। পূর্ণিমার ইচ্ছা মতো ছেলেটির নাম নীল আর মেয়েটির নাম পিঙ্কি রাখা হয়। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। আবারও হোলির দিন চলে আসে, কিন্তু এবার তারা কেউই হোলিতে একটুও আনন্দ করতে পারেনি। কারণ সেদিন সারাদিন শুধুই তারা পূর্ণিমার কথা মনে করে মন খারাপ করে। সত্যি সত্যি হোলির দিনটি তাদের জীবনে চিরস্মরণীয় হয়েই থেকে যায়।